ব্যবসা করছেন, বিক্রিও বাড়ছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও জমছে, কিন্তু মাস শেষে লাভের হিসাবটা ঠিক মিলছে না। এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে? আচ্ছা, ব্যবসার জগতে এটা কিন্তু বেশ সাধারণ একটা সমস্যা। চলুন নয়নার গল্পটা শোনা যাক। নয়নার হাতে তৈরি ল্যাম্পের একটা ওয়ার্কশপ আছে, আর তার ব্যবসাও দারুণ চলছিল। কিন্তু সমস্যা হলো পুরো ব্যবসাটাই চলছিল অনুমানের ওপর, আর সংখ্যার গভীরে যে একটা কঠিন সত্যি লুকিয়েছিল সেটা তার সবকিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছিল। তো প্রশ্ন হল, এই যে একটা জট পাকানো আর্থিক অবস্থা, এটাকে কিভাবে সহজ আর স্বচ্ছ করে তোলা যায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ব্যবসার নিজস্ব একটা ভাষায়, আর সেই ভাষার ব্যাকরণটাই হল আর্থিক বিবরণীর জন্য তৈরি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো ভালো গল্পের মতোই ব্যবসার আর্থিক গল্পের প্রথম ধাপ হল এর দর্শকদের চেনা। মানে এই যে আর্থিক রিপোর্টগুলো তৈরি করা হচ্ছে, এগুলো আসলে কাদের জন্য, কারা এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে বড় বড় সিদ্ধান্ত নেন, চলুন জেনে নিই। দেখুন, এই গল্পের দর্শক কিন্তু অনেক। যেমন ধরুন নয়নার ব্যবসার কথায়, যারা তার ওয়ার্কশপে টাকা বিনিয়োগ করতে চান তারা জানতে চাইবেন লাভ হবে কিনা, ব্যাংক দেখতে চাইবে সে লোন শোধ করতে পারবে কিনা, তার কর্মচারীরা চাইবে চাকরির নিশ্চয়তা, এমনকি যারা তার ল্যাম্প কেনেন তারাও জানতে চাইবেন যে এই ব্যবসাটা টিকে থাকবে কিনা। মানে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই এই আর্থিক গল্পের দিকে নজর থাকে। এই পুরো গল্পটা মূলত 3টে ভাগে বলা হয়, যা একসাথে একটা ব্যবসার হার্টবিটের মতো কাজ করে। প্রথমটা হলো ব্যালেন্স শিট। এটা হলো একটা নির্দিষ্ট দিনের ছবি, যা দেখায় ব্যবসার কি সম্পদ আছে আর কি দেনা আছে। দ্বিতীয়টা হলো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, যা দেখায় একটা নির্দিষ্ট সময়ে ব্যবসাটা কতটা লাভ বা লোকসান করল। আর সবশেষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যা দেখায় কোম্পানিতে নগদ টাকা কিভাবে আসছে আর যাচ্ছে। এই 3টি মিলে ব্যবসার স্বাস্থ্যের একটা মূল্যমান ছবি তুলে ধরে। এখন এই গল্প লেখার কিছু অলিখিত নিয়ম আছে। এগুলোকে বলা যায় ভিত্তিগত অনুমান, যা নিশ্চিত করে যে সবাই গল্পটা একই রকমভাবে পড়ছে এবং বুঝছে। এই মূল নিয়ম হল 3টা, আর এগুলো নিশ্চিত করে যে সবাই একই ভাষায় কথা বলছে। প্রথমটা হল গোয়িং কনসার্ন। সোজা কথায় ধরে নেওয়া হয় ব্যবসাটা কালকেই বন্ধ হয়ে যাচ্ছে না, এটা ভবিষ্যতেও চলতে থাকবে। দ্বিতীয়টা অ্যাক্রুয়াল বেসিস, যেটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানব। এটা নিশ্চিত করে যে ব্যবসার আসল পারফরম্যান্সটা বোঝা যাচ্ছে। আর তৃতীয়টা হল কনসিস্টেন্সি, মানে প্রতি বছর একই নিয়ম ব্যবহার করা, যাতে এক বছরের সাথে অন্য বছরের তুলনা করা যায়। এই নিয়মগুলোই আর্থিক রিপোর্টকে নির্ভরযোগ্য করে তোলে। এখন আসা যাক অ্যাক্রুয়াল বেসিসের মজার ব্যাপারটাতে। ধরুন নয়না মার্চ মাসে 50টা ল্যাম্প বাকিতে বিক্রি করল, কিন্তু টাকাটা পেল এপ্রিল মাসে। অ্যাক্রুয়াল বেসিসে এই বিক্রিটা মার্চ মাসেই রেকর্ড করা হবে, কারণ লেনদেনটা মার্চেই হয়েছে। কিন্তু ক্যাশ বেসিসে টাকা হাতে না পাওয়া পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত এই বিক্রিটা রেকর্ড করা হবে না। এবার বুঝতেই পারছেন ব্যবসার আসল পারফরম্যান্স বুঝতে অ্যাক্রুয়াল বেসিস কতটা জরুরি। শুধু নিয়ম মানলেই কিন্তু একটা আর্থিক রিপোর্ট ভালো হয়ে যায় না। একটা ভালো গল্পের মতো আর্থিক তথ্যেরও কিছু গুণ থাকতে হয়। একে সত্যিকারের কাজের করে তোলার জন্য 4টা মূল বৈশিষ্ট্য থাকা দরকার। প্রথম গুণটা হল বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তথ্যকে কঠিন শব্দ দিয়ে জটিল না করে সহজ আর পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে, কারণ যে তথ্য বোঝাই যায় না সেটা দিয়ে তো কোনো সিদ্ধান্ত নেওয়াও সম্ভব না। তাই স্বচ্ছতাই এখানে মূল কথা। এরপর আসে প্রাসঙ্গিকতা বা রেলিভ্যান্স। তথ্যটা এমন হতে হবে যা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মানে শুধু সেই তথ্যগুলোতেই মনোযোগ দিতে হবে যা সত্যিই গুরুত্বপূর্ণ বা মেটেরিয়াল, অর্থাৎ যা জানলে একজন বিনিয়োগকারীর সিদ্ধান্ত বদলে যেতে পারে। অপ্রয়োজনীয় তথ্যের ভিড়ে আসল খবরটা যেন হারিয়ে না যায়। তৃতীয় গুণটা হল নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। সংখ্যাগুলো শুধু দেখতে সুন্দর হলেই হবে না, সেগুলোকে বিশ্বাসযোগ্য হতে হবে। মানে তথ্যের মধ্যে কোনো বড় ভুল বা ব্যক্তিগত পক্ষপাতিত্ব থাকা চলবে না। এটা হতে হবে ব্যবসার অর্থনৈতিক বাস্তবতার একটা সৎ ছবি, কারণ আর্থিক জগতে বিশ্বাসটাই তো সবকিছু। আর সবশেষে হল তুলনীয়তা বা কম্প্যারেবিলিটি। তথ্য এমনভাবে সাজাতে হবে যাতে সময়ের সাথে বা অন্য কোম্পানির সাথে তুলনা করা যায়। এর মাধ্যমেই তো ব্যবসার ট্রেন্ড বোঝা যায়, অগ্রগতি মাপা যায়, আর বোঝা যায় যে একটা ব্যবসা অন্যের তুলনায় কেমন করছে। বেশ, আমরা নিয়মকানুন আর গল্পের গুণাবলী জেনে গেলাম। এবার চলুন গল্পের প্রধান চরিত্রদের সাথে পরিচিত হওয়া যাক। ব্যবসার এই আর্থিক নাটকের মূল অভিনেতা হল 5টি উপাদান। আর এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে মূল সমীকরণটা দেখাচ্ছে। এই পুরো বৃত্তটা হল
একটা ব্যবসার মোট সম্পদ। আর এই সম্পদ দুটো অংশ দিয়ে তৈরি। একটা হলো যা অন্যদের কাছ থেকে নেওয়া অর্থাৎ দায়, আর অন্যটা হলো যা ব্যবসার নিজের মানে মালিকানা সত্ত্ব। এই সহজ সমীকরণটাই কিন্তু ব্যালেন্স শিটের মূল ভিত্তি। তাহলে এই প্রধান চরিত্রগুলো কারা? প্রথমত অ্যাসেট বা সম্পদ যা ব্যবসার নিয়ন্ত্রণে আছে, যেমন নয়নার ল্যাম্প বানানোর চুল্লিটা। এরপর লায়াবিলিটি বা দায়, ব্যবসার বর্তমান দেনা, যেমন মাটি কেনার জন্য নেওয়া লোন। সম্পদ থেকে দায় বাদ দিলে যা থাকে সেটাই হলো ইকুইটি বা মালিকের অংশ। আর বাকি দুটো চরিত্র হলো ইনকাম বা আয়, যা ইকুইটি বাড়ায়, এবং এক্সপেন্স বা ব্যয়, যা ইকুইটি কমিয়ে দেয়। এই পাঁচজন মিলেই ব্যবসার পুরো গল্পটা তৈরি হয়। আমরা এখন নয়নার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এখানে আমরা লাভ করা আর টিকে থাকার জন্য প্রয়োজনীয় পুঁজির মধ্যেকার সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্যটা বুঝব। প্রায় মনে করা হয় লাভ মানে ব্যাংকে অনেক টাকা থাকা, কিন্তু আসল লাভ হলো ব্যবসার কাছে পরের দিনও কাজ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট পুঁজি থাকা। এখানেই একটা বড় ফাঁদ আছে। অনেক সময় জিনিসপত্রের দাম বাড়লে মনে হতে পারে ব্যবসা খুব লাভজনক, কিন্তু এটা একটা বিপজ্জনক ভ্রম হতে পারে। চলুন পরের স্লাইডে দেখি কিভাবে। এই টেবিলটা কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে আপাতদৃষ্টিতে লাভজনক একটা ব্যবসা কিভাবে নিজের অজান্তেই ছোট হয়ে যেতে পারে। বাম দিকের কলামটা দেখুন, যেখানে দাম একই আছে। ব্যবসায়ী $12,000 দিয়ে ব্যবসা শুরু করে, $18,000 বিক্রি করে এবং $6,000 লাভ হিসেবে তুলে নেয়। তার হাতে আবার $12,000 থাকে, যা দিয়ে সে আগের মতোই 6,000 ইউনিট কাঁচামাল কিনতে পারে, মানে ব্যবসাটা টিকে রইল। কিন্তু এবার ডান দিকের কলামে দেখুন, এখানেও সে $6,000 লাভ তুলে নিয়েছে, কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তার হাতে থাকা $12,000 দিয়ে সে এখন আর 6,000 ইউনিট কিনতে পারছে না। সে কিনতে পারছে মাত্র 4,800 ইউনিট। তার মানে আপাতদৃষ্টিতে লাভ করলেও তার ব্যবসাটা কিন্তু আসলে ছোট হয়ে গেল। সুতরাং আসল শিক্ষাটা হলো এটাই, ক্রমবর্ধমান খরচের কথা মাথায় না রেখে আপাত লাভ তুলে নেওয়ার ফলে ব্যবসাটির ভৌত পুঁজি বা ফিজিক্যাল ক্যাপিটাল 1200 ইউনিট কমে গেল। এর মানে হলো ব্যবসাটির লাভ করার বদলে অজান্তেই নিজেকে একটু একটু করে শেষ করে ফেলছে। নয়না এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করেই তার ভুলটা বুঝতে পেরেছিল। সে শিখেছিল যে আর্থিক স্বচ্ছতা শুধু কিছু নিয়মকানুন মেনে চলা নয়, এটা ব্যবসার টিকে থাকা এবং টেকসই উন্নতির জন্য অপরিহার্য। এই জ্ঞান তাকে শুধু ব্যবসা বাড়াতেই নয়, বরং ব্যবসাকে টিকিয়ে রাখতেও সাহায্য করেছে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায়, যা প্রত্যেক ব্যবসা মালিকের নিজেকে করা উচিত। আপনার ব্যবসা কি সত্যি লাভ করছে, নাকি শুধু নিজের ভবিষ্যৎ থেকে ধার করে আজকের দিনটা পার করছে? আর্থিক স্বাস্থ্যের আসল অর্থ নিয়ে ভাবার সময় কিন্তু এখনই।